মেয়েটিকে আমাদের হাতে তুলে দিন। এর পরিবর্তে আপনাদের যত টাকা লাগবে আমি দেব। তবে মেয়েটিকে আমার চাই, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। মিস্টার রবিন এবং তার স্ত্রী মিসেস রেবেকা লোকগুলোর মুখোমুখি সোফায় বসে আছেন। তাদের মুখে ভয়ের পাশাপাশি আতঙ্কের ছাপ স্পষ্ট। কিছুক্ষণ পর মিস্টার রবিন জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবেন, তার আগে লোকগুলো টাকা ভর্তি একটি সুটকেস তাদের সামনে রেখে খুলে দেয়। মিসেস রেবেকার যেন এতগুলো টাকা দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। জীবনে প্রথম সে এতগুলো টাকা চোখের সামনে দেখতে পারছে। সে একবার তার স্বামীর দিকে তাকায়। মিস্টার রবিনও টাকাগুলোর দিকেই থ হয়ে তাকিয়ে আছেন। তাদের দিকে তাকিয়ে ভিক্টর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ঠিক 2 দিন সময় দিলাম আপনাদের। 3 দিনের দিন মেয়েটিকে আমাদের কাছে তুলে দিবেন। আপাতত এই টাকাগুলো রাখুন। মেয়েটাকে আমাদের কাছে তুলে দিলে এর চেয়েও ডাবল পাবেন। মিস্টার রবিন ভিক্টরের তাদের দিকে তাকালো। তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। সামনে পায়ের উপর পা তুলে বসে থাকা লোকটার চেহারা সে ঠিকভাবে দেখতে পারছে না। শুধু দেখছে একটি কালো স্যুট পরা লোক, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরা। তাদের সামনে সোফায় একদম আয়েশি ভঙ্গিতে বসে আছে। তার পেছনে দাঁড়িয়ে আছে 3 জন বডিগার্ড। তিনি কিছু বলার আগেই তার স্ত্রী পাশে থেকে তাড়াহুড়ো করে বলে ওঠে, হ্যাঁ রাজি, আমরা রাজি আছি। আপনারা 2 দিন পরে এসেই ওকে নিয়ে যেতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। একদমই। ভিক্টর হালকা বাঁকা হেসে সেইখান থেকে উঠে পড়ে। তুমি এটা কি করলে? আনায়াকে তাদের হাতে তুলে দিতে চাইলে? ওরা আনায়ার সাথে যদি খারাপ কিছু করে? মিসেস রেবেকা ব্রুকুসকে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার বোনের মেয়ে বাড়িতে বসে শুধু অন্ন ধ্বংস করা ছাড়া আর কী বা করছে? সারাদিন শুয়ে বসে কী সব সাইফাস লিখতে থাকে। এই মেয়েকে দিয়ে যদি আমাদের কাছে এত টাকা আসে তাহলে তো আমাদেরই লাভ। আনায়ার মামা তার স্ত্রীর দিকে চুপ করে তাকিয়ে থাকে। তার স্ত্রী আবারও বলতে থাকে, এছাড়াও ঘরে আমাদের মেয়ে বড় হচ্ছে। ওই তো আনায়ার সমবয়সী, ওকেও তো বিয়ে দিতে হবে। তোমার ছেলেটারও তো ভবিষ্যৎ আছে, তাই না? সব কিছুতেই আমাদের অনেক টাকার প্রয়োজন। আমি সব ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আর কথা বাড়িও না। আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আনায়ার মামা আর কথা বাড়ালেন না, কারণ তার ধারণা তার স্ত্রী ঠিকই বলছে। ঘরের কোনার ছোট্ট টেবিলটা আজ অনেকটা গুছানো, তবু আনায়ার মনে জট লেগে আছে। পর্দা সরিয়ে জানালার বাইরে তাকিয়ে থেকেও মন যেন পড়ে আছে খাতার ভাঁজে। হাতে ধরা কলম, সামনে খোলা ডায়েরি, তবু আজ শব্দরা কিছুতেই ধরা দিচ্ছে না। শব্দের মতোই বেঁকে বসেছে মনটাও। নিচতলা থেকে কিছুক্ষণ আগে ভেসে এসেছিল কিছু অচেনা কণ্ঠ। ভেতরে একটা অস্বস্তি ছড়িয়ে দিলেও আনায়া সেসব গুরুত্ব দেয়নি। এ বাড়িতে আসার পর থেকেই তার জীবনে যা ঘটে তার অনেকটাই সে জানে না, জানার প্রয়োজনও মনে করে না। আনায়ের জীবনটা যেন দুপারে বন্ধ এক সরু গুলি, যার শেষ মাথায় শুধু লেখার স্বপ্ন। সে জানে সে ভিন্ন, সে জানে এ বাড়িতে তার কোনো জায়গা নেই। শুধু সহ্য করে নেওয়া হয়, সময় কাটিয়ে দেওয়া হয়। শুধু একজন তার নানু আপা, যিনি নিঃস্বার্থে ওকে ভালোবাসেন। বাকি সবাই যেন শুধু তাকে দেখে বোঝা হিসাবে। মা বাবার স্মৃতিও আজ যেন ঝাপসা হয়ে এসেছে তার মনে। ছোট্ট বয়সে তারা চলে গিয়েছিল এক অপ্রত্যাশিত দুর্ঘটনায়। আর সেই থেকে এই বাড়িতেই বেড়ে উঠছে আনায়ার প্রতিটি দিন। প্রতি মুহূর্তে মামির কটূক্তি, অবজ্ঞা, ঠান্ডা অপছন্দের দেয়ালে আটকে থেকেও নিজের স্বপ্নটা আঁকড়ে ধরে রেখেছে সে। মামাতো বোন শৈলী মাঝে মাঝে চেপে ধরে তাকে বিদ্বেষী হিংসা। আজও দরজায় কোণে দাঁড়িয়ে বলে ওঠে, কী সব গাদাগাদি লিখিস রে? তুই কি ভাবিস তোর মতো বলদ কেউ লেখিকা হয়? কী সব বাসা মাথার মধ্যে ঢুকে না কিছু? হাসি পাই তোকে দেখে। আনায়া তাকায় না, প্রতিবাদও করে না। এই কথাগুলো অনেকবার শুনেছে সে। প্রতিবার নতুন কষ্ট হয় ঠিকই, কিন্তু এখন সেগুলো বুকের মধ্যে আর নতুন করে থরথর করে না। তবু আজ মনটা ভার হয়ে আছে। কলমটা পৃষ্ঠা ছুঁড়ে থাকে অনেকক্ষণ, কিন্তু শব্দ তৈরি হয় না। এক ফোঁটার দীর্ঘশ্বাস শুধু বেরিয়ে আসে ঠোঁটের কোণ থেকে। আনায়া জানে না তার চারপাশে ঠিক এখন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জন্ম নিচ্ছে। সে জানে না 2 দিন পর তার জীবনে নেমে আসতে চলেছে এক তীব্র ঝড়। নিচতলার বসার ঘরে উত্তেজনার যা ছড়িয়ে পড়েছে। মিস্টার রবিন চুপচাপ দাঁড়িয়ে চোখ নামানো, আর তার সামনে দাঁড়িয়ে তার বৃদ্ধা মা আনায়ার নানু আপা, চোখ দুটো অশ্রু আর রাগে লাল।
তিনি থরথর করে কাঁপা গলায় বলে উঠলেন, তুই কি পাগল হয়েছিস রবিন? একটা বাচ্চা মেয়েকে, যে তোর বোনের শেষ স্মৃতি, তাকে তুই বিক্রি করে দিবি? টাকা কি এতটাই দরকার হয়ে গেছে যে তোর বিবেকেও বিক্রি করে দিলেন? রবিন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মা থামিয়ে দিলেন। না, তুই চুপ কর, আমি সব শুনেছি। ওই লোকেরা যখন টাকার সুটকেস রাখলো, তোর বউ যখন হাঁ বলল, আমি উপরে উঠতে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে শুনেছি সব কিছু। আর আমি আজ লজ্জায় মরে যাচ্ছি। আমি কিভাবে ভাবলাম আমার ছেলে অন্তত একটু মানুষ হবে। রবিন মুখ তুলে তাকাতে পারেন না। তার পাশে বসা রেবেকা বিরক্ত মুখে বলে ওঠে, ওহ, আবার নাটক শুরু করলেন আপনি? আপনার এই অতিরিক্ত আবেগই এই বাড়ির বড় সমস্যা। আর আনায়া, ও তো ভাটতি ঝামেলা। দিনের পর দিন বসে বসে কেবল গন্ডে ফিন্ডিং গিলে খাচ্ছে আর কী সব সাইফাস লেখে, আর তো কোনো কাজে লাগে না। খায় পরে পড়ে থাকেন, দায়িত্বটা আমাদের ঘাড়েই বলুন। নানু আপা কাপা হাতে পাশের টেবিল ধরে দাঁড়িয়ে থাকেন। দায়িত্ব? যে বাচ্চাটা জন্মে মা বাবাকে হারিয়েছে, তার দায়িত্ব তো তোমাদের নেওয়ার কথা ছিল সম্মানের সাথে, অথচ তোমরা তাকে একটা বোঝা পাবো। রেবেকা, আমি জানতাম তুমি আনায়াকে অপছন্দ করো, কিন্তু এতটা নিষ্ঠুর তুমি হতে পারো সেটা ভাবিনি। রেবেকা ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ, আমি নিষ্ঠুর, কারণ বাস্তবতা বুঝি। এই বাড়িতে আমাদের নিজের মেয়ে আছে, ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আনায়া আমার কোনো রক্তের সম্পর্ক না। আর যদি ওকে দিয়ে কিছু টাকা আসে, তাহলে সেটা নষ্ট করার মানে হয়? একদিন তোমরা বুঝবে রেবেকা, মানুষ টাকায় সব কিনতে পারে না, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমি একটা নিষ্পাপ মেয়ের উপর যা করছো, তার বিচার এই পৃথিবী করে দেবে। নানু আপা ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে যান। পিছনে রেবেকার মুখে বিরক্তির ছাপ। আর রবিন দাঁড়িয়ে থাকে থমথমে বাতাসের মধ্যে, মাথা নিচু করে। শুধু কানে বাজে মায়ের শেষ কথাগুলো। আনায়া আমার বংশের অভিশাপ না। সে একদিন তোমাদের গর্ব হবে, যদি তার আগে তাকে শেষ না করে দাও। রাত গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘরের দরজায় খুব হালকা ঠক ঠক শব্দ হয়। আনায়া তখনও জেগে। ডায়েরির পাতায় শব্দটা আসছে না। মনে চলছিল কেমন অস্থিরতা। সে দরজা খুলতেই দেখে নানু আপা দাঁড়িয়ে, হাতে একটা ছোট কাপড়ের ফোঁটলা। আয় বোন, নিচে আমার ঘরে আয়, তোর সাথে একটু কথা আছে। আনায়া কিছু না বুঝে ধীর পায়ে তার হাত ধরে নেমে আসে নিচে। নানু আপুর ঘরটা সারাদিনের মতোই পরিচ্ছন্ন। জানালার পাশে রাখা কাঠের চেয়ারে বসে তিনি খুব আস্তে বললেন, আয়, এই খাতারে ছাবি ছড়াটা রাখ। আনায় অবাক হয়ে বলে, এগুলি কি নানু আপু? নানু আপা এবার আস্তে করে তার মাথায় হাত রেখে বললেন, পালিয়ে যা বোন, এখান থেকে পালিয়ে যা। এই বাড়ির এই মানুষগুলো তোর ভালো চায় না। আনায় স্তব্ধ হয়ে যায়। কি বলছো তুমি? আমি কিছুই বুঝছি না। আমি কোথায় যাব? নানু আপুর গলাটা কেঁপে ওঠে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। তিনি থরথর করে বললেন, তোকে ব্যাখ্যা করার মতো শক্তি নেই আর বোন। শুধু বিশ্বাস রাখ আমার উপর। আমি তোকে ওদের হাতে তুলে দেব না। তুই আমার বুকের একটা অংশ। আমি বাঁচি বা না বাঁচি, তুই যেন বাঁচিস। তিনি থামলেন, তারপর ধীরে ধীরে কাপড়ের ফোঁটলাটা খুলে কাগজের একটা দল তুলে আনায়ার হাতে দিলেন। এই বাড়িটা তোর মায়ের নামে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সে তো আর বাঁচল না, তাই আমি এই বাড়ির কাগজপত্র এখন তোর নামে করে দিয়েছি। আনায়া চোখ জলে ভরে ওঠে, কাঁপা গলায় বলে, আমি একা কিভাবে যাব নানু? আমি তো কিছুই জানি না, কেউ চেনে না আমাকে, আমি কোথায় যাব? নানু আপা তার গাল ছুঁয়ে বলেন, তুই পারবি বোন। এই ঘর তোকে খেয়ে ফেলবে, বিশ্বাস কর। আমি বাচ্চা অবস্থায় সেটা হতে দেব না। তিনি কাঁপা হাতে আনায়ার ব্যাগে কিছু টাকা, কাগজ আর চাবির ছড়াটা ভরে দিয়ে বললেন, ভোর হবার আগেই চলে যায়। রাস্তাটা নিরিবিলি, দরকার হলে সেই পুরনো রিক্সা চালক মিরাজকে ডাক। আমি ওকে ভুলে রাখবো। আর আমি আছি বোন, যতদিন বাঁচি তোর পাশে থাকবো। আনায়া আর একবারও কিছু বলতে পারে না। সে জানে না নানু আপার হঠাৎ তাকে এইসব কেন বলছে। সে শুধু জানে তার নানু আপা যেহেতু বলেছে, তবে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। আনায়া শেষবারের মতো নানু আপার হাত ধরে কেঁদে ফেলে। কাঁধে ছোট একটা ব্যাগ, চোখে ভয় আর অজানা এক অস্থিরতা। পুরনো রিক্সা চালক মিরাজ বাইরে অপেক্ষা করছে। নানু আপা ইশারায় বিদায় জানান। আনায়া পেছন ফিরে একবার তাকায়, এই ভারী এই জানালায়, এই দেয়াল,
সব তার সেনা, তবুও কোথাও কোনো টান নেই। রাতের ঘন অন্ধকার, রিকশাটা ধীরে ধীরে দূরে সরে যায়। এক নতুন যাত্রা শুরু হয় আনায়ার, কিন্তু সে জানে না এই যাত্রা কেবল মুক্তির না। সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যা ওর পুরো পৃথিবীটাই পাল্টে দেবে। ভোর গড়িয়ে সকাল হয়েছে। সূর্যের আলো জানালার ফাঁক গলে আনায়ার খালি ঘরে পড়ে আছে। হঠাৎ নিচতলার বসার ঘরে রেবেকার চিৎকার ভেসে আসে। আনা, আনা কোথায়? এই মেয়ে কোথায় গেল? ঘরের এক কোণা থেকে অন্য কোণে, বারান্দা থেকে বাথরুম পর্যন্ত খোঁজাখুঁজি করে রেবেকা। বাড়ির বাতাস ভারী হয়ে যায় তার চিৎকারে। আনায়ার মামা রবিন উঠে এসে বলে, কি হয়েছে রেবেকা? রেবেকার চোখ আগুনের মতো। আনা আর নেই। খাটে বিছানা ঠিকঠাক করা, দরজা খোলা, কিন্তু মেয়েটার কোন চিহ্ন নেই। তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। কিছুক্ষণ পরেই তার চিৎকারে আশেপাশের কয়েকজন প্রতিবেশী চলে আসে। সবাই গুঞ্জন করতে থাকে। শুনছেন, ওই মেয়েটা নাকি পালিয়ে গেছে? কার সঙ্গে যেন পালিয়েছে বুঝি। এক একজন এক এক কথা বলতে থাকে। সবার মাঝে একমাত্র যিনি চুপ করে আছেন, তিনি আনায়ার নানু আপা। তার মুখে কোনো আতঙ্ক নেই। চোখে নেই কোনো কৌতূহল। তিনি এক কোণায় কাঠের চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে থাকেন। যেন কিছুই ঘটেনি। যেন তিনি অপেক্ষা করছিলেন এই মুহূর্তটির। রেবেকা এবার সোজা হেঁটে এসে তার সামনে দাঁড়ালেন। চোখে ঝলকানো রাগ, গলায় বিদ্বেষ। আপনি জানতেন না, ও কোথায় গেছে, কিভাবে গেছে? আপনার হাতেই তো ওর সব আদিক্ষেতা। আপনি নিশ্চয়ই ওকে পালাতে সাহায্য করেছেন? বলুন, কোথায় পাঠিয়েছেন ওকে? নানু আপা কোনো উত্তর দেন না। মুখে একটুও ভয় নেই, একটুও লজ্জা নেই। যেন সব শব্দ তার কাছে ঠুনকো। রেবেকা এবার আরও রেগে যান। ঠিক তখনই তার পাশে দাঁড়ানো মেয়ে শৈলী ফিসফিসিয়ে বলে, মা, এখন তুমি ভিক্টর নামের লোকটাকে কি বলবে? সে তো আজ বা কাল আসবে। এই কথাটা শুনে রেবেকার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে যেন হঠাৎ করেই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার চোখে আতঙ্ক আর অস্থিরতা জমে যায়। তখনও সবাই কথা বলছে, কেউ আনায়ার চরিত্র নিয়ে মন্তব্য করছে, কেউ পালিয়ে যাওয়ার সম্ভাব্য কারণ খুঁজছে। কিন্তু নানু আপা নিঃশব্দে জানালার বাইরের রোদ্দুরে চোখ রাখেন। তার ঠোঁটে অল্প হাসি, যেন চুপচাপ এক বিজয় ঘোষিত হচ্ছে। তবে এই বিজয় শুধু একটা মেয়ের মুক্তির না, এর পেছনে লুকিয়ে আছে এক ঝড়ো ভবিষ্যতের সম্ভাবনা। তা কি কেউ জানে? ড্যাশ 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 ড্যাশ। আনা দাঁড়িয়ে আছে একটা শান্ত, নির্জন বাংলো বাড়ির সামনে। তার এক হাতে একটা মাঝারি সাইজের ব্যাগ, আরেক হাতে কাগজের একটা টুকরো। সেখানে এই বাড়ির ঠিকানাটা লেখা ছিল। চারপাশে সে একবার চোখ বুলায়। এই এলাকায় বাড়িঘর খুব কম। ধরে নিলে 2-3টা মাত্র, তাও বেশ দূরে দূরে। সারা জায়গাটা খুব শান্ত, যেন কেউ কোনো শব্দ না করেই হেঁটে চলে। বাড়িটা দেখতে বেশ পরিপাটি। দেয়ালে হালকা সাদা রং, জানালাগুলো ঠিকঠাক লাগানো। বারান্দায় একটা দোলন চেয়ার রাখা, আর দরজার পাশে নামপ্লেট। ইলামঞ্জ। নামটা পড়েই আনায়ার মনটা কেমন যেন করে ওঠে। এই নামটা সে আগে কখনো শুনেছে কি? ছোট্ট একটা গেট খোলা। বাড়ির চারপাশে কিছু গাছপালা, কিন্তু তা ঝোপঝাড়ে পরিণত হয়নি। দেখেই বোঝা যায়, কেউ না কেউ এই বাড়িটাকে ঠিকঠাক রাখে। আনা গেটের সামনে দাঁড়িয়ে একবার পেছনে তাকায়। চেনা কেউ নেই, ডাকার কেউ নেই। চারদিকের নীরবতা যেন তাকে বলছে, এগিয়ে যাও। আনা গেট ঠেলে ভেতরে ঢোকে। বাড়ির ভেতরে পা রেখেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে, তা হলো এক অদ্ভুত রকমের নীরবতা। না, ভয়ঙ্কর কিছু নয়, বরং এক ধরনের শীতল প্রশান্তি। 3-4 ধাপ এগিয়ে আসতেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ কণ্ঠে ডাক দেন, আপা, আপনি নিশ্চয়ই আনা? আনা চমকে তাকায়। বৃদ্ধ লোকটির মুখে মায়া মেশানো হাসি, গলায় নম্রতা। পরনে সাদা লুঙ্গি, পাতলা সোয়েটার মতো জামা। চোখে মোটা ফ্রেমের চশমা। আমি রফিক মিয়া, আপনার নানার বন্ধুর ছোট ভাই। অনেক বছর ধরে এই বাড়ির দেখাশোনা করি। আপনার নানু ফোনে জানিয়েছিলেন যে আপনি আসবেন। এই বলেই তিনি দরজাটা পুরোপুরি খুলে দেন। আনায়ার কেমন যেন গলার কাছে আটকে থাকা কষ্টটা একটু হালকা হয়। এক কাপড়ে, এক ব্যাগে সে কত কষ্ট নিয়ে এসেছিল এখানে। এখানে যেন কেউ অন্তত অপেক্ষায় ছিল তার জন্য। বাড়ির ভেতরের সাজগোজ সাধারণ কিন্তু স্নিগ্ধ। ঘরগুলো ঝাঝালো গন্ধমুক্ত, জানালায় বাসন্তী রঙের পর্দা, মেঝেতে পরিচ্ছন্ন কার্পেট। সবকিছুতেই একটা যত্নের ছাপ। রফিক মিয়া তাকে একটা ঘরে নিয়ে যান। এই ঘরটা আপনার জন্যই রাখা ছিল। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি ততক্ষণে খাবার গরম করে দিচ্ছি। ঘরটা ছিল উজ্জ্বল, পরিপাটি।
জানালার পাশে কাঠের ডেস্ক, ছোট্ট একটা বুকশেলফ, আর এক কোণে আয়না। আনা ব্যাগ রেখে একটু সময় নিয়ে ফ্রেশ হয়। নিচে নেমে এসে খেতে বসে। পাতে গরম ভাত, ডাল, ভাজি আর ডিমের ঝোল। সাধারণ খাবার, কিন্তু এতদিন পর এমন যত্নে সাজানো খাবার দেখে তার গলা ভার হয়ে আসে। আবু চাচা চুপচাপ পাশে দাঁড়িয়েছিলেন। কিছু বলছেন না, শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করছেন, আর কিছু লাগবে? আনা ধীরে ধীরে খেতে থাকে। বাইরের আলো তখন নরম হয়ে আসছে, দিন গড়িয়ে যাচ্ছে বিকেলের দিকে। খাওয়া শেষে সে একবার ছাদে উঠে যায়। ছাদে হালকা বাতাস, চারপাশে গাছের ডাল ভেসে আসে দোল খেয়ে। দূরে কয়েকটা পাখি ভেসে যাচ্ছে আকাশের গায়ে। আনা ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সব কিছু এতটাই শান্ত যে সে যেন বলেই যায়, কতটা ঝড় পেরিয়ে এসেছে সে এখানে। সন্ধ্যা নেমে এলে সে নিজের ঘরে ফিরে আসে। জানালার পর্দা টেনে, হালকা আলো জ্বালিয়ে ব্যাগ থেকে ডায়েরি বের করে। লিখতে চায় অনেক কিছু, কিন্তু শরীরটা কেমন দুর্বল লাগে। কলম ধরে রাখতে কষ্ট হয়। তারপর হঠাৎ করেই নানুর মুখটা মনে পড়ে যায়। তার সেই চুপচাপ চোখ, গলা নামিয়ে বলা কথা, আর শেষ মুহূর্তে বলেছিলেন, এই বাড়িটা তোর জন্য নরক, তুই এইখান থেকে পালিয়ে গেলেই বেঁচে যাবি রে। আনা চোখ বন্ধ করে ফেলেন। নীরবভাবে রাতের খাবার খেয়ে নেয়। তারপর ধীরে ধীরে শরীরটা বিছানায় এলিয়ে দেয়। ড্যাশ 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 ড্যাশ। রাত গভীর। ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক গলে চাঁদের আলো বিছানায় পড়ছে। ঘুমে ঢলে পড়া আনায়ার মনে হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হয়। কেউ যেন তাকে খুব কাছ থেকে, গভীরভাবে দেখছে। একদম নিঃশ্বাস ফেলার মতো দূরত্ব থেকে। চোখ হঠাৎ খুলে যায় তার। বিছানার পাশে, অন্ধকারে, কেউ নেই। আলো জ্বলছে না, পিনপতন নীরবতা। তবুও বুকের ভেতরে কাঁপুনি লাগে। একবারে নিঃশব্দে সে চারপাশে চোখ বুলায়। হঠাৎ তার চোখ আটকে যায় দরজার দিকে। দরজাটা হালকা ভাঁজ করা, ভেতরে ঢোকার মতো না, কিন্তু পুরোপুরি লাগানোও না। কিন্তু সে তো বন্ধ করেই ঘুমিয়েছিল। আনায়ার ঠোঁট শুকিয়ে আসে। তারপর নিজেকে ধাতস্থ করে নেয়। হয়তো ভুলে গিয়েছিলাম, আজ অনেক ক্লান্ত ছিলাম তো, নিজেকে বোঝায় সে। ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা ঠিক করে লক করে দেয়। ঘরের বাতাসে তখনও এক অদ্ভুত ভারী অনুভব। সে আবার শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। কিন্তু এবার ঘুম আসতে একটু বেশি সময় লাগে। আর মনে হতে থাকে, আসলে কি সে একা, নাকি কারো চুপচাপ নজর সত্যিই তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে? ড্যাশ 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 ড্যাশ। রোদটা এখনো ঝলমলে হয়নি। বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া। আনায়ার চোখ খুলে যায় আপনাতেই। কোনো ঘড়ির অ্যালার্ম নয়, তার নিজের ভেতরের অভ্যেসই যেন তাকে জাগিয়ে দেয়। বিছানায় উঠে বসে সে একটু গা টানটান করে নেয়। তারপর ধীরে পা মেলে জানালার কাছে যায়। জানালা খুলতেই একটা ঠান্ডা, ভেজা ভেজা বাতাস মুখে এসে লাগে। সূর্যের কাঁচা আলো গায়ে মেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আনা। এই কিছু মুহূর্ত, যা সে প্রতিদিন নিজের জন্য বাঁচে। যেখানে সে নিঃশব্দে চারপাশের প্রকৃতি শোনে। পাখির ডাক, দূরের একটা পুকুরে বকের ওড়াউড়ি, আর গাছের পাতায় হালকা দোল। তবে আজকের সকালে তার শান্তি ভাঙে খুব দ্রুতই। চোখ খুলে ঘুরে দাঁড়াতেই তার চোখ আটকে যায় টেবিলের দিকে। টেবিলের ওপর একটা কাগজ রাখা। অদ্ভুত রঙের, কালো, একটা পুরু, রুক্ষ কাগজ, যা সে কাল রাতে দেখেনি, এবং তার মনে নেই সে কোনো কাগজ ওখানে রেখেছিল। ধীরে ধীরে কাছে গিয়ে কাগজটা তুলে নেয় আনা। চোখের ভেতর জড়ো হয় প্রশ্ন। এটা কে রাখলো, কখন, কিভাবে? তার আঙুল কাঁপে না, কিন্তু বুকের ভেতর যেন একটু চাপা ঠেলা লাগে। সাদা কালি দিয়ে লেখা, অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে সেই লেখাগুলো। বি রেডি টু বি মাইন, মাই LOVEBIRD। রাজধানী শহরের এক অভিজাত ভবনের 13 তলা। ভিক্টর চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখ ঠান্ডা, মুখে কোনো অভিব্যক্তি নেই। হাতের আঙুলে ধীরে ধীরে একটা রিং ঘুরিয়ে চলেছে। ঠিক তখনই দরজা ঠেলে ঢোকে তার বিশ্বস্ত সহকারী, রনি। সে একবার দম নিয়ে বলে, স্যার। একটা মুহূর্ত নীরবতা। আনা, মেয়েটি পালিয়ে গিয়েছে। ভিক্টরের ঠোঁটের কোণে হালকা এক বাঁকা হাসি খেলে যায়। পালিয়েছে? ভয়ঙ্কর ঠান্ডা উচ্চারণ। তাতে না আছে রাগ, না উত্তেজনা। শুধু এক অদ্ভুত শীতল ব্যঙ্গ। রনি গলা নামিয়ে বলে, আপনার কথা মতো আজ সকালে মেয়েটার খোঁজ নিতে গিয়েছিলাম, আর গিয়েই প্রতিবেশীদের থেকে এইসব শুনে এলাম। তার মামা মামি কথা দিয়েছিল, কিন্তু মেয়েটা সেদিনই ভোরের আলো ফোটার আগেই পালিয়ে গেছে। মেয়েটা কোথায় গিয়েছে, কেউ কিছু জানে না। ভিক্টর এবার চেয়ার থেকে ধীরে উঠে দাঁড়ায়।
একটু হেঁটে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। কাচের দেয়ালের ওপারে শহরের কোলাহল, কিন্তু তার ভেতর নীরব আগ্নেয়গিরি। কেউ কথা রাখেনি। তার ঠোঁট থেকে শব্দটা বের হয় বিষের মতো। তাহলে তাদের শাস্তি প্রাপ্য। তার চোখে এবার বিদ্যুৎ খেলে যায়। সে ঘুরে রনির দিকে তাকায়। কণ্ঠস্থ স্বরে বলে, শেইলি, মেয়েটাকে তুলে আনো। রনি স্তব্ধ। স্যার, ওকে আনায়ার বদলে। না, ভিক্টর থামিয়ে দেয়। আনায়ার জায়গা কেউ নিতে পারবে না। শেইলিকে তুলে আনতে বলছি কারণ ওর মা বাবা কথা দিয়েছিল আনায়াকে আমাকে দেবে। তারা ব্যর্থ হয়েছে। তাই তাদের হৃদয় আঘাত করা দরকার। ওই মেয়েটা, শেইলি, তাদের সবচেয়ে দুর্বল জায়গা। ওকে বন্দি করে রাখো। যতদিন না আনায়াকে ফেরত পাই, ততদিন শেইলি আমার উপহার। রনির মুখ শুকিয়ে যায়। খেয়াল রেখো, বাঁচিয়ে রেখো। কিন্তু ভুলে যেও না, আমি কাকে শাস্তি দিচ্ছি, সেটা যেন তার পরিবার বুঝতে পারে প্রতিটা নিঃশ্বাসে। ভিক্টর আবার নিজের রিংটা ঘুরাতে থাকে। আমি কাউকে ক্ষমা করি না। আর প্রতারণা আমার সামনে কেউ করে না দ্বিতীয়বার। ড্যাশ 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 ড্যাশ। আনা ছাদে দাঁড়িয়ে কোনো এক কল্পনার রাজ্যে ডুবে আছে। বিকেলের আলো গা ছুঁয়ে যাচ্ছে মৃদু স্পর্শে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে, তার চোখে ঝুলে আছে অস্থিরতা। হাতে ধরা সেই কালো খামে মোড়ানো চিঠি। তীক্ষ্ণ হাতে লেখা ছোট্ট কয়েকটা শব্দই যেন এক একটা শ্বাসরোধকারী ছুরি। বি রেডি টু বি মাইন, মাই LOVEBIRD। চোখ মেলে আকাশের দিকে তাকায় আনা। এত সুন্দর একটা আকাশের নিচে দাঁড়িয়ে থেকেও তার বুকের ভেতর কেমন অন্ধকার জমে আছে। কে লিখেছে চিঠিটা? কিভাবে এখানে এলো? এই বাড়ির ঠিকানা তো কেউ জানে না। আনায়ার কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হয়। হঠাৎ একটা শীতল স্রোত বয়ে যায় তার মেরুদণ্ড বেয়ে। হাওয়া থেমে গেছে যেন। পেছনে কোথা থেকে যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে খুব কাছে, খুব খুব কাছে। এমনভাবে যেন সে বুঝতে পারছে আনায়ার নিঃশ্বাসের গতি। সে শুনতে পাচ্ছে তার বুকের ধুকপুকানি। আনা নিঃশ্বাস টেনে নেয়। আনা ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সেই মুহূর্তেই যেন সময়টা থেমে গেল। 4-5 হাত দূরে দাঁড়িয়ে থাকা অপরিচিত পুরুষটি অন্ধকারে ঢেকে থাকা শহরের ব্যাকড্রপে এক অদ্ভুত সৌন্দর্যের ছবি হয়ে দাঁড়িয়েছিল। চোখ আটকে যাওয়ার মতো দৃশ্য। যেন কেউ নিখুঁতভাবে তাকে এঁকে পাঠিয়েছে। সে পরনে ছিল কালো ফুল স্লিভ শার্ট। বুকের দুটো বোতাম খোলা, হাতে গুটানো হাতার ফাঁকে কেবল দৃঢ়তা। নিচে ডিপ গ্রে ট্রাউজার, আর পায়ে চকচকে হালকা চামড়ার বুট। শরীরের গঠন ছিল পরিপাটি অথচ স্নিগ্ধ। যাকে বলে অভিজাত পুরুষের উপস্থিতি, তবু চোখে একটা রুক্ষ বিদ্যুৎ। চুলগুলো এলোমেলো করে সেট করা, কিন্তু সেই এলোমেলোতাতেও ছিল শিল্পের ছোঁয়া। চোখজোড়া। আনায়ার শ্বাস কেঁপে উঠল। অদ্ভুত তীক্ষ্ণ সেই দৃষ্টি। তাকে না ছুঁয়েই যেন তার মনের গহীনে নেমে যাচ্ছিল। যেন এই মানুষটা শুধু তার চোখের ভাষা পড়ছে না, বরং প্রতিটি না বলা অনুভব গিলে নিচ্ছে। জেভিয়ারের ঠোঁটের কোণে একটুখানি শান্ত হাসি খেলে যায়। তারপর সে এগিয়ে আসে আর হাত বাড়িয়ে দেয়। এক হাতে একটা খাবারের বক্স, অন্য হাতে চকচকে গিফট পেপারে মোড়ানো ছোট্ট একটি বাক্স। তার স্বর, সেই গলার স্বরটা ছিল এতটাই ভারী, শান্ত আর মোহময় যে, অনিচ্ছা সত্ত্বেও আনায়ার বুকের ভেতর যেন ঢেউ খেলে যায়। হ্যালো, আমি জেভিয়ার ড্রেভেন। গতকাল পাশের বাড়িতে নতুন এসেছি। এই এলাকায় তেমন কাউকেই দেখিনি। তবে তোমাকে দেখেছিলাম কাল এই ছাদে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে। তাই ভাবলাম পরিচিত হওয়া যাক। শব্দগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সন্ধ্যার হাওয়ায়। আনা চুপ। তার ঠোঁট নড়ে না, শুধু চোখ দুটো ধীরে ধীরে ছেলেটার প্রতিটা রেখা পর্যবেক্ষণ করতে থাকে। উচ্চতা ছেলেটির অন্তত 6 ফুট 1 ইঞ্চি। গায়ের রং ছিল ফর্সা, যেন চাঁদের আলো ছুঁয়ে গেছে গায়ে। চেহারার প্রতিটি রেখা নিখুঁত তীক্ষ্ণ চোয়াল, ধারালো নাক, অল্প চাপা ঠোঁট যার প্রতিটা ভাঁজ যেন কিছুর প্রতিশ্রুতি দেয়। বয়স আন্দাজ করা কঠিন। 26, বা হয়তো তার একটু কম কিংবা বেশি। তবে তাতে কিছুই যায় আসে না। কারণ তার উপস্থিতি তা বয়সের হিসেব ছাড়িয়ে যায়। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি, কথা বলার ধরন, এমনকি নিঃশ্বাস নেওয়ার ছন্দেও এক ধরনের আত্মবিশ্বাস আর রহস্য খেলে যাচ্ছে। আর সেই গলার স্বর শুধু কণ্ঠ নয়, একটা মোহ, যেটা প্রথম শোনাতেই কাউকে আবদ্ধ করে ফেলতে পারে। আনা বিস্ময় তাকিয়ে থাকে তার দিকে। কথা বলাও ভুলে যায়। শুধু মনে মনে ভাবে, এই লোকটাকে? আর কেন? তার বুকের গভীরে অজানা এক অনুভূতির ঢেউ বইতে লাগলো। আনায়ার চোখ আটকে আছে ছেলেটার ওপর। যেন কোনো নিঃশব্দ ঘোরে আটকে গেছে সে। তাকিয়ে আছে অবাক বিস্ময়, নিজের চারপাশ ভুলে। হঠাৎ ছেলেটা একটুখানি গলা খাকারি দেয়। এই যে মিস, শুনছেন?
আনা যেন বাস্তবে ফেরে। চোখের পলক পড়ে একটা হালকা লজ্জার আভা খেলে যায় মুখে। চুপি চুপি হাসে সে। সরি, আমি আমি একটু বিভোর হয়ে গিয়েছিলাম। আমি আনা ম্যারি, নরম স্বরে বলে সে। এই বাড়িটা আসলে আমার নানুর ছিল। আমি গতকালই এসেছি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি বাড়িটা। তাই কয়েক দিনের জন্য একটু একা থাকতে চেয়েছি। জেভিয়ার চুপচাপ শুনছিল। তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন প্রতিটি শব্দ গিলে নিচ্ছিল। আচ্ছা তাই নাকি? হালকা হাসে সে। তাহলে তো আমরা দুজনই নতুন এসেছি। ভালোই মিল হয়ে গেল। দুজনেই একটু চুপচাপ হেসে নেয়। আকাশের রং আরো ঘন নীল হয়ে এসেছে। বাতাসে কিছুটা শীতলতা। এই যে নাও এইটা। জেভিয়ার সামনের বক্সটা আনায়ার দিকে এগিয়ে দেয়। আমি নিজে কিছু রান্না করেছি। তেমন ভালো রান্না পারি না, তবে খাওয়ার মতো হবে আশা করি। আনা একটু অবাক হয়। এর কিছুই দরকার ছিল না, মিস্টার ড্রেভেন। আপনি তো চেনেনও না আমাকে। জেভিয়ার হাসে, এবার একটু গম্ভীর গলায় বলে। আমার পরিবারে একটা রীতি আছে। নতুন প্রতিবেশীর সঙ্গে পরিচিত হতে গেলে খালি হাতে যাওয়া যায় না। এটা সেই রীতিরই অংশ। আমি শুধু সেটা মেনে চলেছি। আনা চোখ নামিয়ে একটু হাসে। একটা অচেনা উষ্ণতা যেন ধীরে ধীরে জমে ওঠে দুইজনের মাঝখানে। কয়েকটা টুকটাক কথা হয় আরও। তারপর জেভিয়ার বিদায় নেয়। আচ্ছা, তাহলে আমি যাই মিস অ্যানা। কোনো দরকার হলে জানাবেন। পাশেই আছি। আর ডাকে শুধু জেভিয়ার বললেই চলবে। তার ঠোঁটের কোণে খেলে যাওয়া সেই হাসিটা এতটাই নিখুঁত, যেন সেটার পেছনেও ছিল কোনো রহস্য। জেভিয়ার চলে যায়। জেভিয়ারও চলে যেতেই আনা তার কিছুক্ষণ পর সেও তার রুমে চলে যায় হাতে জেভিয়ারের দেওয়া বক্সটা নিয়ে। আনা দরজা খুলে ঘরে ঢুকতেই আচমকা থমকে দাঁড়ালো। সবকিছু কেমন অদ্ভুত লাগছে তার কাছে। তার মনে হচ্ছে সে তার রুমটা এইভাবে রেখে যায়নি। সে ধীরে পা ফেলে ঘরের ভেতরে এগিয়ে গেল। হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। পা থেমে যায় টেবিলের সামনে। তার চুলের ব্রাশ, যা সবসময় সে ড্রেসারের টপ ড্রয়ারে রাখে, সেটা আজ বাইরে। তাতে একটা কালো চুল আটকে আছে বেশ বড়, কিন্তু আনায়ার চুল নয়। ওয়াল শেলফের ওপর রাখা একজোড়া বই। তার প্রিয় ক্লাসিক নোভেল একটা বই এখন উল্টে রাখা, আর মাঝে একটা গাছের শুকনো পাতা গুজে দেওয়া। কিন্তু সমস্যা হলো, সে এই পাতাটা কখনোই রাখেনি। বালিশের নিচে হাত রাখতেই তার আঙুলে লাগে কোনো কাগজের কিনারা। বালিশের তলায় গুজে রাখা ছোট্ট একটা সাদা কাগজ। তাতে লেখা, টেরর মেক্স ইউ গ্লোড, মাই LOVEBIRD। আনা যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। আনায়ার শরীর জমে যায়। শিরদাঁড়া দিয়ে হিম স্রোত নামে। কে এসেছিল এখানে? তার ঘরে, তার ঘরের প্রতিটা কোণে কার নিঃশ্বাস লেগে আছে? ঘরটা যেন এক নিঃশ্বাসে জমে থাকা অন্ধকারের চিলেকোঠা। দেয়ালের পাথরে হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ, কেবল মাথার অনেক ওপরে একটা সরু ফাঁক দিয়ে ঢুকছে ক্ষীণ আলো। বাতাস নেই, শব্দ নেই, জানার উপায় নেই দিন যাচ্ছে না রাত। মেঝেতে পাথরের ওপর গুটিসুটি মেরে বসে আছে শেইলি। তার হাতে দড়ির দাগ, চেহারায় ক্লান্তির ছাপ। চোখের কোণে লেগে আছে শুকনো কান্নার রেখা। সেই যে কয়েক ঘন্টা আগেও দুঃস্বপ্ন বলে ভেবেছিল, এখন সেটা তার বাস্তব। একদম ছুঁয়ে ফেলা, ঠান্ডা বাস্তব। কতবার চিৎকার করেছে, কেঁদেছে, দরজা পেটাতে গিয়ে হাতকে তারা চিহ্ন তারা চিহ্ন তো ফেলেছে। তবুও কেউ আসেনি। এখানে আসবে না কেউ। শেইলির গলা ফাটলেও, এই ঘর তার কণ্ঠস্বরকে শুষে নেয়। তাকে এমন এক জায়গায় রাখা হয়েছে, যেখানে পৃথিবীর শব্দ ঢোকে না, আর তার কান্নাও বেরোয় না। আস্তে আস্তে বোঝা যাচ্ছে, এখান থেকে মুক্তি নেই। শেইলি দুর্বল কান্নারত কণ্ঠে নিজেকেই নিজে বলতে থাকে। কেন? কেন? এত কষ্ট শুধু আমাকেই কেন দেওয়া হচ্ছে? আর ঠিক তখনই বাতাসের ভেতর ভেসে আসে সেই ভয়ানক কণ্ঠস্বর। তুমি কিছুই করনি, তোমাকে শুধু আমি মাধ্যম হিসেবে ব্যবহার করছি। কারণ তোমাকে কষ্ট দিলে তোমার মা বাবা কষ্ট পাচ্ছে, আর তারা কষ্ট পাচ্ছে দেখে আমি তৃপ্তি পাচ্ছি। এই কথা বলেই ভিক্টরের মুখে ফুটে ওঠে এক ভয়ঙ্কর হাসি, যে হাসি দেখলে যে কেউ শিউরে উঠবে। ড্যাশ 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 ডট। রাত তখন অনেকটা গভীর। বাকিদের ঘুমিয়ে পড়ার শব্দ যেন আরো বেশি নিস্তব্ধতা নিয়ে আসে আনায়ার চারপাশে। ঘরটা নিঃশব্দ, নিস্তরঙ্গ। কিন্তু আনায়ার ঘুম আসছে না কিছুতেই। কেন যেন বুকের ভেতর একটা অজানা অস্বস্তি, এক ধরনের অচেনা অস্থিরতা কাজ করছে আজ সারাদিন ধরেই। চুপচাপ বিছানা ছেড়ে উঠে বারান্দায় আসে সে। আকাশটা মেঘে ঢাকা, বাতাসে হালকা শীতের আমেজ। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ মেলে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে, ঠিক যেন কোনো অদৃশ্য কিছু খুঁজছে। হঠাৎই তার দৃষ্টি আটকে যায়।
তার নিজের ঘরের নিচে অন্ধকারের গার্তলে একটা ছায়া সরে যেতে দেখল সে, মাত্র কয়েক সেকেন্ডের ঝলক, কিন্তু এতটাই স্পষ্ট ছিল যে ভুল দেখার কোনো সুযোগ ছিল না। আনায়ার কাঁপুনি ধরে যায়, কান যেন তালা লেগে গিয়েছিল মুহূর্তে। শরীর অবশ হয়ে আসছিল, অথচ চোখ খুলেছিল পুরোপুরি। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না। হুড়মুড় করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পিছনের তালাটাও ভালো করে আটকে দেয়, তারপর হেঁটে আসে বিছানায়। চোখ বন্ধ করে শুয়ে পড়ে, কিন্তু তার মন জানান দিচ্ছে সে একা নেই। ঘরের প্রতিটি কোণ থেকে যেন কেউ তাকে গিলছে চোখ দিয়ে। এমন অনুভূতি আগেও হয়েছে তার। বাড়ি থেকে বের হলেই মনে হতো কেউ অনুসরণ করছে। অস্বস্তিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আনা। লাইটের সুইচে হাত বাড়ায়, ঠিক তখনই পাশের টেবিলের উপর রাখা একটা ফুলদানি আচমকা তার কনুইয়ের আঘাতে পড়ে গিয়ে ভেঙে যায়। আনা চমকে যায়। ঘরের বাতি জ্বালিয়ে তাড়াতাড়ি নিচু হয়ে ফুলদানির টুকরো তুলতে গিয়ে হঠাৎই চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস। একটা ছোট গোল ক্যাপসুলের মতো বস্তু। সে হাতে তুলে নেয়। চোখ বড় হয়ে যায় তার। সিসিটিভি ক্যামেরা। তাকে অবাক করে দেওয়া নয়, আতঙ্কিত করে ফেলার মতো ক্যামেরা ঘরের ভেতরে গোপনে লাগানো হয়েছে। কে করেছে এটা, কখন, কেন? শরীর ঠান্ডা হয়ে আসে। সে কাঁপতে কাঁপতে পুরো ঘরটাকে খুঁটিয়ে দেখতে শুরু করে। জানালার পর্দা, বুকশেলফ, টেবিলের নিচ, দরজার ফাঁক সব খুঁটিয়ে খোঁজে। অথচ কোথাও কিছু পায় না। তবুও বুকের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, একমাত্র একটা ক্যামেরা তো হবে না। হঠাৎ তার চোখ চলে যায় ড্রেসিং টেবিলের দিকে। ভেতরে যেন একটা আশঙ্কা জমে উঠছে। সে ঘরের লাইট বন্ধ করে ধীরে ধীরে পা বাড়ায়। আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নার কোণা দিয়ে আঙুল চালিয়ে যায়। আর ঠিক তখনই একটা রিফ্লেকশন, একটা অতি ক্ষুদ্র গর্ত, এক চিলতে লাল আলো। আরও একটা ক্যামেরা। আনা চিৎকার করে উঠতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। দুই হাতে আয়নাটা ঠেলে ফেলে দেয় সে। কাঁচ ভেঙে পড়ে যায় টুকরো টুকরো হয়ে। ভাঙা আয়নার টুকরোতে পড়ে থাকা সেই ক্যামেরাটা দেখে বুক ধক করে উঠল। তাকে দেখা হচ্ছে দিনরাত, ঘুমের ভেতরেও, হয়তো বা তার গোপন কিছুও। তার নিরাপত্তা, গোপনতা আর নিজস্বতার দেয়াল ভেঙে গিয়েছে চুপিসারে। সে দম বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চারপাশ ঘিরে এক অদৃশ্য শ্বাস যেন হাড়ে হাড়ে ছুঁয়ে যাচ্ছে তাকে। আনা তখনও জানে না এই নজরদারি কেবল তার শরীরের ওপর নয়, তার জীবন, তার অতীত, তার ভবিষ্যৎ সবকিছুর ওপর। হঠাৎ দরজার ওপাশ থেকে ভেসে এলো হালকা করা নাড়ার শব্দ। আনায়ার পায়ের নিচে জমিন যেন সরে গেল। শরীরের সব্রতারা চিহ্ন তো যেন মাথায় উঠে গেল এক মুহূর্তে। কেউ আছে এই রাতের গভীরে, তার ঘরের দরজার সামনে ভেবেই যেন তারা তারা চিহ্ন তত্ত্বা বেরিয়ে যাচ্ছে। সে চেঁচাতেও পারছে না, এই নির্জন জায়গায় সে চেঁচালেও কেউ শুনবে না। হঠাৎ দরজার ওপাশ থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর। অ্যানা, শুনছ? তুমি ঠিক আছো? পরিচিত সেই কণ্ঠস্বর। আনা যেন মুহূর্তেই হালকা হয়ে যায়। বুকের ওপর চাপা এক পাথর নেমে যায় কিছুটা। সে তাড়াতাড়ি এগিয়ে দরজাটা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে জেভিয়ার, মুখে উদে তারা চিহ্ন গের ছাপ। হাতে একটা ছোট টর্চ, পরনে ট্র্যাকস্যুট। চোখে গভীর নজর। তুমি ঠিক আছো তো? জেভিয়ার নরম গলায় বলে। আনা চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো জবাব দেয় না। আমি আমার পোষা কুকুরটা খুঁজতে বেরিয়েছিলাম বাইরে। হঠাৎ তোমার ঘর থেকে কিছু ভাঙার শব্দ শুনলাম। খুব তীব্র লাগলো, তাই ভাবলাম, কোনো বিপদ হলো নাকি। আনা কিছু বলতে পারে না। ঠোঁট কাঁপছে, গলার ভেতর যেন কিছু আটকে আছে। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। জেভিয়ার আর অপেক্ষা করে না। ভেতরে ঢুকে চারপাশে চোখ বুলায়। তার দৃষ্টি আটকে যায় ভাঙা আয়নায়, ছড়িয়ে থাকা কাচের টুকরো আর সেই ছোট্ট ক্যামেরার উপর। চোখের কোণ কুঁচকে যায় ওর। সে ধীরে ধীরে আনায়ার দিকে এগিয়ে আসে। কাঁধে একটা সান্ত্বনার হাত রেখে বলে, কি হয়েছে বলো তো? এগুলো সব কিভাবে হলো? আনা আর ধরে রাখতে পারে না। গলা দিয়ে এক গাঢ় কান্নার আওয়াজ বেরিয়ে আসে। সে ভেঙে পড়ে জেভিয়ারের সামনে বাচ্চাদের মতন করে কেঁদে ওঠে। জেভিয়ার, আমি অনেকদিন ধরে টের পাচ্ছিলাম, কেউ কেউ আমাকে দেখছে, যেন ছায়ার মতো পেছনে পেছনে নজর রাখছে। আমার ঘরে লুকিয়ে ক্যামেরা লাগানো। আমার গোপন কিছুই আর গোপন নেই। আমি আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। জেভিয়ার কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল আনায়ার কান্নাভেজা মুখের দিকে। চোখে কোনো ভয় নেই, না আতঙ্ক, একটা অদ্ভুত স্থিরতা। যেন এসব কিছুই তাকে নাড়া দিচ্ছে না। তুমি আজকের মতো ঘুমিয়ে পড়ো, ঠান্ডা স্বরে বলে উঠল সে, কাল দেখা যাবে এইসব। আজ অনেক রাত হয়েছে। একটু থেমে চোখ ঘোরাল চারপাশে, তারপর হঠাৎ জিজ্ঞেস করল, তোমাদের বাড়ির কেয়ারটেকার কোথায়? সে থাকে না?
আনা মাথা নিচু করে ধীরে বলল, সে কিছুদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছে, এক আত্মীয় অসুস্থ। জেভিয়ার মাথা নাড়ল। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। যদি আবার কিছু হয়, আমাকে ডেকো। অনেক রাত হয়েছে, আমি যাচ্ছি। এই বলে পেছনে ঘুরে দরজার দিকে পা বাড়াতেই আনা তোরাক করে উঠে এসে ওর হাতটা ধরে ফেলল। চোখে টলটলে জল, ঠোঁট থরথর করছে ভয় আর কাঁপুনিতে। যেও না, আমার একা, ভয় করছে, জেভিয়ার। জেভিয়ার থেমে দাঁড়ালো। ধীরে ধীরে ঘুরে তাকালো ওর দিকে। তারপর কিছুক্ষণ আনায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। নিঃশব্দ সেই চোখে যেন এক অদ্ভুত গভীরতা। আমার এখানে থাকা সম্ভব নয়, ধীরে ধীরে বলল সে, তুমি চাইলে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো, যদি তোমার সমস্যা না হয়। আনা কিছুক্ষণ চুপ করে থাকল। চোখ নামিয়ে ভাবল কয়েক মুহূর্ত। তারপর মাথা নেড়ে রাজি হয়ে গেল। জেভিয়ারের ঠোঁটে যেন এক ক্ষীণ রহস্যময়ী হাসি ফুটে উঠল, যেন সে এইটাই চাইত। সে এক পা সামনে এগিয়ে এল, আনায়ার খুব কাছে। কণ্ঠটা তখন একেবারে নিচু, কিন্তু তীক্ষ্ণ শোনায় কানের খুব কাছে। আমার কাছে, কিন্তু তুমি নিজে থেকেই যেতে চাচ্ছ, ফেরার কিন্তু আর কোন পথ পাবে না পড়ে আমার থেকে। রাত নেমে এসেছে নিঃশব্দ আর ভারী নীরবতায়। শহরের কোলাহল থেকে দূরে, জেগে আছে শুধু শূন্যতা আর নিঃশ্বাসের শব্দ। আনা জেভিয়ারের পাশে পাশে হাঁটছে। ভয় নয়, অস্বস্তি নয়, একটা অজানা বোধ কাজ করছে ওর ভেতর। যেন এক অচেনা মোহে বন্দি সে, যার কোনো যুক্তি নেই, শুধু অনুসরণ করার প্রলাপ। মাত্র 3 মিনিটের পথ। হালকা জঙ্গলঘেরা গলিপথ পেরিয়ে সামনে জেভিয়ারের বাড়িটা ভেসে উঠল। 2 তলা বিশাল ভবন, যেন কোনো পুরনো অভিজাত প্রাসাদ। বাড়িটার মূল রং গভীর কালো। অন্ধকারেও যেন আরেকটা অন্ধকার ঢেউ খেলে যাচ্ছে দেয়াল বেয়ে। বাইরের দেয়ালে আধুনিক আর প্রাচীন স্থাপত্যের সংমিশ্রণ। জানালাগুলো লম্বা, খিলান আকৃতির, আর ছাদের কিনারে পাথরের পাখি মূর্তি বসানো। পুরো বাড়িটাই একরকম শীতল অথচ কল্পনাতীত রকম রুচিশীলতা। ভেতরে যেতেই আনা বিস্ময় অবাক হয়ে যায়। সামনের হলঘরে বিশাল এক ঝাড়বাতি, যেন ছাদের সঙ্গে ঝুলে থাকা কোনো দামি অলংকার। সোনালি কাঠামোয় হীরা বসানো, আলোতে হালকা নীলচে ঝিলিক। চারপাশের দেয়ালে দামি চিত্রকর্ম, শূন্যতা ভাঙে না কোনো শব্দ, শুধু নিঃশ্বাসে মিশে থাকে ঘরের সুগন্ধি আর নিস্তব্ধতার শীতলতা। চলো, তোমার রুমটা দেখিয়ে দিই, নরম কণ্ঠে বলে জেভিয়ার। দোতলায় উঠে করিডোরের শেষ প্রান্তে নিয়ে গেল ওকে। দরজাটা খুলতেই হালকা মৃদু সুগন্ধি ভেসে এলো। ঘরটা সাজানো, নিস্তব্ধ, রুচিসম্মত, কিন্তু একটা অদ্ভুত চাপা বিষণ্ণতা যেন মিশে আছে দেয়ালের রঙে। বিছানায় গাঢ় নীল রঙের চাদর, জানালায় ঘন, ভারী পর্দা, টেবিলের কোণে ছিমছাম ফুলদানি, আর পাশে একটা বইয়ের তাক পুরনো বইয়ে ভরা। জেভিয়ার আনায়ার দিকে তাকিয়ে বলে, এই ঘরটা আজ থেকে তোমার। আমি পাশের রুমেই আছি, যে কোনো দরকার হলে একটা শব্দ দিলেই চলে আসব। আনা মাথা নেড়ে সম্মতি জানায়। তার চোখে তখনও বিস্ময়, এক অদ্ভুত মুগ্ধতার টানাপোড়েন। জেভিয়ার হালকা একদৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করল যেন, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আনা গভীর নিঃশ্বাস ফেলে। লাইট নিভিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। হঠাৎ রুমের বাইরে থেকে ভেসে আসে একটা তীক্ষ্ণ ঘষা ঘষা শব্দ, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আনা চোখ মেলে তাকায়। তার বুক ধুকপুক করছে। দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ আটকে যায় নিচে। একটা ছায়া, কিছু একটা যেন দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। আনায়ার বুকের ভেতর ঠান্ডা জমে যায়। কণ্ঠ শুকিয়ে আসে, গলা কেঁপে ওঠে। উদ্ধৃতি চিহ্ন ডট ডট ডট। জেভিয়ার। একটু পরেই দরজা খুলে ভেতরে আসে সে। কি হয়েছে? গম্ভীর, কিন্তু চিন্তিত কণ্ঠ। আনা উঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, কণ্ঠ কাঁপছে। আমি এখানে একা থাকতে পারছি না। কে যেন ছিল দরজার বাইরে। আমি ছায়া দেখেছি। আমার খুব ভয় লাগছে জেভিয়ার, প্লিজ আমাকে একা রেখে যাবেন না। জেভিয়ার কিছু না বলে তাকিয়ে থাকে ওর চোখের গভীরে। তারপর খুব ধীরে বলল, চলো, আমার রুমে, সেখানে আমি কিছু কাজ করছি। আনা আর কিছু জিজ্ঞেস করে না। চুপচাপ পা ফেলে তার সঙ্গে হাঁটতে থাকে। আর জেভিয়ারের মুখের কোণে ফুটে ওঠে নির্লিপ্ততা, হালকা এক অদ্ভুত হাসি। ড্যাশ 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 ড্যাশ। সূর্য অনেকক্ষণ আগেই উঠেছে, কিন্তু ঘরটা এখনো অন্ধকারে ঢাকা। ঘুম থেকে ধীরে ধীরে জেগে ওঠে আনা। চোখ কচলাতে কচলাতে চারপাশে তাকায়। মুহূর্তখানেকের জন্য তার মনে হয়, সে কোথায় আছে, কোথায় যেন আটকে আছে স্মৃতির ভেতর। তারপর হঠাৎ মনে পড়ে সে এখন জেভিয়ারের বাড়িতে। তার রুম নয়, বিছানা নয়,
কিছুই নিজের না, তবু যেন একরকম শান্তি মিশে আছে দেয়ালের নিঃশব্দতায়। ঘুমভাঙা শরীরটা একটু নড়তেই হঠাৎ সে নিজেকে দেখে আঁতকে ওঠে। টি শার্টটা তার পেটের অনেক ওপর উঠে গিয়ে তার ফর্সা নাভিমূল অনাবৃত হয়ে পড়েছে। চোখে লজ্জার ছায়া, দ্রুত উঠে বসে চাদরটা টেনে নেয়। চারপাশে তাকিয়ে দেখে ঘরে কেউ নেই। জেভিয়ার কোথাও নেই। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন তার গলার উপর চাপা পড়ে থাকা ভারী কিছু হালকা হয়ে গেল। কিন্তু স্বস্তিটা টিকল না বেশিক্ষণ। দরজার পাশ দিয়ে ধীরে ধীরে ভেসে আসে কিছু টানা শব্দ। হঠাৎ দরজা খুলে যায়। ভেতরে ঢোকে জেভিয়ার। তার হাতে ধরা একটা খাবারের ট্রলি শুধু ব্রেকফাস্ট নয়, যেন রাজকীয় এক ভোজ নিয়ে এসেছে। ফ্রেঞ্চ টোস্ট, স্ক্র্যাম্বলড এগ, প্যানকেকস, কেটলি ভর্তি কফি আর পাশে সোনালি রঙের ট্রেতে ফল আর মধু। আনায়ার দিকে এগিয়ে গিয়ে এক কাপ কফি এগিয়ে দেয় সে। গুড মর্নিং, মাই। জেভিয়ার কণ্ঠটা হঠাৎ থেমে যায়। তার ঠোঁটে হালকা এক অচেনা দৃষ্টির ছায়া। তারপর নিজেকে সামলে নেয়। গুড মর্নিং, অ্যানা। আনা একটু চমকে যায়, আবার মিষ্টি হেসে বলে, গুড মর্নিং। তার চোখ কফির কাপ থেকে খাবারের ট্রলির দিকে চলে যায়। এই সব তুমি বানিয়েছ? জেভিয়ার ঠোঁটের কোণে একটু মুচকি হাসি। আমার তো মনে হয় না আমি ছাড়া এই বাড়িতে আর কেউ আছে। কাজের লোক তো নেই। দুজনেই হেসে ওঠে। কিছুটা আরাম, কিছুটা অদ্ভুত এক ঘনিষ্ঠতা জমে ওঠে মুহূর্তেই। আনায়ার চোখ হঠাৎ আটকে যায় জেভিয়ারের দিকে। আজ তার গায়ে একটা সাদা, শর্টহাতা ম্যাগি কাট গেঞ্জি। চওড়া বুকের রেখা স্পষ্ট, তার বাহুর মাসুল যেন ঠাসা দৃঢ়তায় তৈরি করা। পেশির প্রতিটা খাজ রোদে চকচক করছে। গলা থেকে কাঁধ বেয়ে নিচে নামা শিরাগুলো স্পষ্ট, যেন বুনো টাকা ছাপ। কাঁধে হালকা ঘাম জমেছে, কপালে দু এক ফোঁটা ঘামের বিন্দু নেমে এসেছে ভ্রুর কিনারে। ঘন ভ্রু, শক্ত চোয়াল, হালকা চাপ দাড়ি আর অসম্ভব নিখুঁত ঠোঁটের রেখা সব মিলিয়ে জেভিয়ারকে মনে হয় যেন কোনো পেইন্টিং থেকে উঠে আসা বুনো, অথচ শীতল এক পৌরুষ। আনা চোখ ফেরাতে চায়, কিন্তু পারে না। হালকা আলোয় স্পষ্ট দেখা যায় ওর ঘাড় বেয়ে নামা শিরাগুলো, চাপা দাড়িতে ঝাপসা হয়ে থাকা চোয়ালের রেখা, আর তীক্ষ্ণ ঠোঁটের নিখুঁত বাঁক। আনমনে ওর একটা হাত কপালে জমে থাকা ঘাম মুছে আর তাতে ওর বাহুর মাসুল শক্ত হয়ে ওঠে, টানটান, রক্তচাপা রঙের নিচে যেন কাচের মতো ঝকঝক করছে শিরা। সেই দৃশ্য দেখে আনায়ার নিঃশ্বাস আটকে আসে। তার পেটের গভীর থেকে উঠে আসে এক ধরনের অজানা শিরশিরে অনুভূতি, নাভিমূল থেকে বুক পর্যন্ত কাঁপুনি ধরে যায়। পায়ের আঙুলগুলো অজান্তেই মুঠো হয়ে আসে, ঘাড়ের নিচে হালকা ঘাম জমে, আর বুকের ভেতরে ধুকপুক শব্দটা যেন আরো জোরে বাজে। ও বুঝতে পারে ওর শরীর ওকে ধোঁকা দিচ্ছে। তার চোখ জ্বলজ্বল করছে, কিন্তু মুখ থমথমে। ভেতরে যেন হিম আর আগুন পাশাপাশি জ্বলছে। আনা নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে জানে এই মুহূর্তে জেভিয়ারের উপস্থিতি ওকে দুর্বল করে দিচ্ছে। সে ঠোঁট ভেজায়, চোখ সরিয়ে নিতে চায়, কিন্তু চেয়ে থাকাই যেন সহজতর। এক মুহূর্তের জন্য তার মনে হয় এই লোকটা, এই অদ্ভুত, শীতল, অথচ তীব্র পুরুষ যে তাকে গিলে ফেলবে। জেভিয়ার হালকা একটা মুচকি হাসে, যেন সে সবকিছু বুঝে ফেলেছে। তার ঠোঁটের কোণে সেই ছায়া হাসিটা, ঠিক যেন শিকারীর হাসি, যে জানে শিকার কতটা দূরে। আনা হঠাৎ করে কফির কাপটা নামিয়ে দেয়। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। স্বরে কাপা একটুখানি অস্থিরতা। জেভিয়ার তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। আনা দ্রুত পা ফেলে চলে যায়। দরজা আটকে, আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে তার মনে হয় এই চেহারাটা কি তার নিজের? চোখে অচেনা ঝলক, মুখের ত্বকে লালচে উত্তাপ, নিঃশ্বাসগুলো এখনো ভারী। সে দুই হাত দিয়ে মুখ ঢাকে। নিজেকে বুঝো দেয়, এটা কিছু না, কিছু না, এক ধরনের আকর্ষণ। সেটা নিয়ন্ত্রণ করাই ঠিক। পানি ছিটিয়ে নেয় মুখে, ঠোঁট ভিজিয়ে আবার গভীর করে নিঃশ্বাস নেয়। আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেয় সে। দরজা খুলে বের হতেই আবিষ্কার করে জেভিয়ার আর রুমে নেই। সে কিছুক্ষণ পর ধীরে পা ফেলে নিচে নামে। নিচতলার কিচেন থেকে হালকা ধোয়া, কড়াইয়ের শব্দ আর ঘি ভাজার ঘ্রাণ ভেসে আসে। আনা হাঁটতে হাঁটতে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। জেভিয়ার তখন ফ্রিপ্যানে কিছু নেড়ে দিচ্ছে। তার গায়ে সকালের গ্যাঞ্জিটা আর নেই। এখন পরনে হালকা ধূসর টি শার্ট, একদম সহজ, কিন্তু তবুও তার শরীরের গঠন স্পষ্ট হয়ে থাকে তাতে। আনা একটু এগিয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে দেখে। তুমি রান্নাও জানো? হালকা হেসে প্রশ্ন করে সে। জেভিয়ার পেছনে ফিরে তাকায়, মুখে সেই নির্লিপ্ততা, শান্ত হাসি। তোমার মতো কেউ যে ব্রেকফাস্ট আর দুপুরের ভাত রেঁধে দিতে পারে, সেটা খুব একটা কল্পনায় আসে না। আমি যা করি, সেটা পুরো করি। হোক সেইটা খুন বা হোক সেইটা রান্না।
আনা চোখ গোল করে তাকায়, এরপর ভাবে হয়তো ঠাট্টা করছে। তবে মুহূর্তের মধ্যে জেভিয়ার কথা বদলায়। আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? না, কেউ বিশেষভাবে জীবনে আসেনি আমার। আমি আসলে কখনো এইসব নিয়ে ভাবিনি। তুমি ভালোবাসো কাউকে? বাসি, তবে সেইটা তার বোধগম্য হয়নি এখনো। আনা যেন জেভিয়ার এর কথার মানে কিছুই বুঝল না। শুধু বোকা বোকা চোখে চেয়ে রইল। জেভিয়ার হেসে কথা ঘুরিয়ে অন্য কথা বলতে বলতে ফিরে যায় ফ্রাইপ্যানের দিকে। দুজনের মাঝে তখন এক ধরনের অলিখিত স্বস্তি। আনায়ার চোখ হঠাৎ গিয়ে থামে। জেভিয়ার যখন কথা বলে, তখন তার গলায় সেই অ্যাডামস অ্যাপেলটা ধীরে ধীরে ওঠানামা করে। ওর মনে হয়, ওটা কি গলার ভাষা, নাকি ভেতরের কোনো চাপা ঢেউ? আনমনে সে চোখ সরাতে পারে না। অদ্ভুত এক শখ জন্মায়, ছুঁয়ে দেখি কেমন লাগে। আর নিজেকে থামানোর আগেই ওর হাতটা এগিয়ে যায়, আঙুল ছুঁয়ে বসে সেই অ্যাডামস অ্যাপেলে। এক মুহূর্তে নীরবতা জমে যায় রান্নাঘরের বাতাসে। জেভিয়ার স্থির হয়ে যায়। তার কণ্ঠ থেমে যায়। ওর চোখ এখন কিছুটা বিস্মিত, কিছুটা গভীর। কিন্তু উত্তেজিত নয়, বরং একরকম অদ্ভুত শান্ত। আনায়ার হাত তখনও ছুঁয়ে আছে তার গলার সেই চলমান হাড়টাকে, খুব কোমল, হিসেব করে না শুধু অনুভবের জন্য। কিছুক্ষণ পর হঠাৎ সে চমকে নিজের হাত সরিয়ে নেয়। মাথা নিচু করে ফেলে লজ্জায়। ঠোঁট শুকিয়ে গেছে, বুকের ভেতর আবার ধুকপুক। তখনই জেভিয়ার ধীরে একটু ঝুঁকে আসে আনায়ার দিকে। তার নিঃশ্বাস ওর কানের ঠিক পাশে এসে লাগে। উদ্ধৃতি চিহ্ন ডট ডট ডট। এই হাত যদি আর একবার আমাকে স্পর্শ করে, তাহলে তুমি পুরোটা আমার হয়ে যাবে, অ্যানা। পুরোটা। চলবে।